বিশ্বাস করেন ঢুকলেই 70 বছর পিছনে চলে যাবেন। ভিতরে ঢোকার পরে পরিবেশ এবং ভিতরের সব কিছু যে কালচার, এগুলো দেখলে 70 বছর পিছনে চলে যাবেন। সরিষা ইলিশটা হচ্ছে ওটা হচ্ছে মেইন, ছোট একটা সাইজ, ওটা ফুল আর কি, ওটাকে আসতে থাকে না পিস করা। যে হয়তো কবিরা কি জানি বিশাল বড় কিছু, কিন্তু এরা যখন আসতো তখন তারা স্টুডেন্ট ছিল। ঢাকার একটা জায়গা যেখানে একসময় বসতো এমন আড্ডা, যেখানে একটি কবিতা লেখা হতো আর তা বদলে দিত পুরো সাহিত্য প্রবাহ, যেখানে এক কাপ চায়ের বদলে আপনি পেয়ে যেতেন একটি ইতিহাস। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই বিস্ময়পুরীতে, যেখানে জায়গাটা খুবই সামান্য, কিন্তু ওইটুকু জায়গার প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে শত কবির শত গল্প, আর নামটি বিউটি বোর্ডিং। আমরা খুঁজে খুঁজে বের করছি সিরিজ দাস লেনের বিউটি বোর্ডিং। রিক্সাওয়ালা বললো এভাবে চিনতেছে না, মানে এই সাইডটা চিনতেছে না, নাম তো ওইটাই জানি। এখন দেখি আর সহজ কোনোভাবে চেনানো যায় কিনা, আমরা গিয়ে পৌঁছে তারপরে বিস্তারিত জানাতে পারবো। মানুষ বের হওয়ার জায়গা নাই। দাঁড়াও, পুরান ঢাকার বাংলা বাজারে লুকিয়ে থাকা একটি জায়গা, যেখানে ঢাকার আড্ডা, সাহিত্য, ইতিহাস আর খাবারের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে যুগের পর যুগ। পুরান ঢাকার শ্রীদাস লেনে দাঁড়িয়ে থাকা এই দোতলা ভবনটি শুধু একটি বোর্ডিং নয়, একটি যুগের প্রতিচ্ছবি আর একটি কাব্যের প্রাণ। এটা কোনো সাধারণ রেস্টুরেন্ট না, বিউটি বোর্ডিং একটি অনুভব, একটি আন্দোলন, একটি যুগের গল্প। তবে আজকের ব্লগে আমরা বিউটি বোর্ডিং শুধু দেখতে আসিনি, আজ আমরা শুনবো তার ভিতরের গল্পটা, যা একসময় রক্তে লেখা হয়েছিল আর কবিতায় বাঁধা হয়েছিল। বিশ্বাস করেন ঢুকলেই 70 বছর পিছনে চলে যাবেন। মানে ভিতরে ঢোকার পরে পরিবেশ এবং ভিতরের সব কিছু যে কালচার, এগুলো দেখলে 70 বছর পিছনে চলে যাবেন। বিউটি বোর্ডিংয়ের ইতিহাস যদি বলি একটু, সেটা হচ্ছে 1947-এর আগে পরে এবং 1971-এর পর পর্যন্ত এখানে কবি, সাহিত্যিক, লেখক যারা ছিলেন সবাই এখানে এসে আড্ডা দিতেন, লেখালেখি করতেন, আড্ডা দিতেন, গল্পগুজব করতেন। এবং এখানে পরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে। তো ইতিহাস আরও আছে, এটা আমরা হাঁটতে হাঁটতে আরও বিস্তারিত জানব। এই বাড়িটি প্রথমে ছিল নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের। দেশভাগের আগেই এখানে গড়ে ওঠে এক প্রগতিশীল পত্রিকা সোনার বাংলা। শোনা যায় এখানেই কবি শামসুর রহমানের প্রথম কবিতা ছাপা হয়। 1947-এর দেশভাগ, তারপর কলকাতায় স্থানান্তর। এরপর 1949 সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়িটি ভাড়া নেন এবং গড়ে তোলেন বিউটি বোর্ডিং। নলিনীর বড় মেয়ে বিউটির নামেই নামকরণ করা হয় এটি। এই বাড়িটি তখন থেকে হয়ে ওঠে বাঙালির আড্ডা আর আত্মার ঘর। এখানে এসেছেন বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির উজ্জ্বলতম নামগুলো। পল্লী কবি জসিমউদ্দিন এই বোর্ডিংয়ের 1 নম্বর রুমেই থাকতেন নিয়মিত। কবি শামসুর রহমানের কবিতার প্রথম ছাপও এখানেই। সৈয়দ শামসুল হকের লেখালেখির জন্য নিজস্ব টেবিল ছিল এখানে, আর শহীদ কাজী এখানে আড্ডার সূচনা করেছিলেন। আরও এসেছেন আহমদ সফা, মহাদেব শাহ, আল মাহমুদ, বেলাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, আবু জাফর উবায়দুল্লাহ, শহীদ কাদরি, ফজল শাহাবুদ্দিন, সত্য সাহা, এনায়েতুল্লাহ খান, আনিসুজ্জামান, এমনকি আব্দুল জব্বার খান এখানেই বসে লিখেছিলেন বাংলা সিনেমার প্রথম সবাক ছবি মুখ ও মুখোশের পাণ্ডুলিপি। এই বাড়িটি যেন হয়ে উঠেছিল এক জীবন্ত সাহিত্য একাডেমি। নতুন লেখকরা এখানে এসেছেন, মিশেছেন আর হারিয়েও গেছেন, তবু দেয়ালের গায়ে থেকে গেছে তাদের নিঃশ্বাস। কবিরা মনে করেন আসে, কিছু কিছু কবি আসে একেবারেই, যে মনে করি যে হয়তো কবিরা কি জানি বিশাল বড় কিছু, কিন্তু এরা যখন আসতো তখন তারা স্টুডেন্ট ছিল। তখনও এখনো যারা কবি এখানে যারা আসে তারাও তো স্টুডেন্ট মনে হয়, ওই সময় তো কবি হিসেবে এটা পছন্দ হয় না। কারণ আমাদের এখানে তো বড় 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 মহান কবির আসছে, এখন নতুন প্রজন্মের ছোট ছোট কবি এদের লেখা একটু একটু এই আমাদের কাছে মনে হয় যেন এই ছোট কবি পছন্দ হয় না। কিন্তু এরা যখন আসছে আগের যারা, তারা তো এখানে ছোট কবি ছিল। এরা একটা পর্যায়ে যে এসে অনেক কিছু নামি দাম হয়ে গেল। এখন কিছু কবি আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মনে করেন 21শে মেলা উপলক্ষে
বই মেলা উপলক্ষে অনেকে এসে থাকে, তার অনেকের বই এখানে পাবলিশড হয়। 1971 সালের 28 মার্চ কারফিউ উঠে যাওয়ার সুযোগে প্রহ্লাদ শাহ বোর্ডিংটি বন্ধ করতে আসেন, আর সেদিনই পাকিস্তানি সেনারা ব্রাশ ফায়ার চালায়। প্রহ্লাদ সাহা সহ 17 জন শহীদ হন এই বাড়িতেই। তারপর তার পরিবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সন্তান সম্ভাবা প্রতিভা সাহার 2 সন্তানকে নিয়ে পথে পথে ঘুরে আগরতলা পৌঁছান। স্বাধীনতার পর প্রায় কিছুই না নিয়ে ফিরে আসেন পুরো পরিবার। পুনরায় চালু হয় বিউটি বোর্ডিং। আজ এই বিউটি বোর্ডিং হয়তো আগের মতো শব্দে মুখর নয়, তবুও এর প্রতিটি দেয়াল এখনও আড্ডার প্রতিধ্বনি তুলে ধরে। ভিতরের পরিবেশ নিরিবিলি, সবুজ গাছপালায় ঢাকা। গরমেও ঠান্ডা হাওয়া আসে গাছের ছায়া থেকে। উঁচু বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হবে নিজের বাড়িরই উঠান। আজও এখানে আসে মানুষ, কেউ স্মৃতি ঘুরে দেখতে, কেউ ছবি তুলতে, আর কেউ বা স্রেফ চা আর লুচির ছুতোই। আর ভর্তা আছে, খাসি আছে। এখানের খাবার শুধু খাবার না, এ যেন বাঙালির পেটের ভেতর ইতিহাস ঢুকিয়ে দেওয়া এক থালা। সরিষা ইলিশ, রুই, পাবদা, চিতল, কোরাল, ডাল, বেগুন ভাজি, শাক, ভর্তা, মুড়িঘণ্ট, লাবড়া, খিচুড়ি, পোলাও, কি নেই এখানে। তবে মূল্য সবাই যেভাবে কম বলে, আমি কিন্তু ঠিক তেমনটা দেখিনি। আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, এমনকি বাইরের থেকেও কিছুটা বেশি। তবে এখানে বিকেলে লুচি আর আলুর দম যেন রীতিমতো ঐতিহ্য। এখনও এখানে থাকা যায়। রুম আছে 27টি, সিঙ্গেল 300 টাকা আর ডাবল 600 থেকে 1500 টাকার মধ্যে। পুরান ঢাকায় এরকম জায়গা, এমন পরিবেশ এত কম দামে এখন আর খুঁজে পাওয়া যায় না। যেভাবে যাবেন, গুলিস্তান থেকে রিক্সা নিন অথবা বাহাদুর শাহ পার্ক হয়ে বাংলা বাজার, সেখান থেকে হেঁটে চলে আসুন 1 নম্বর শ্রীদাস লেনে। লোকজনকে জিজ্ঞেস করলে সবাই দেখিয়ে দিবে ওই যে বিউটি বোর্ডিং। দিন যায়, রাত আসে, ইতিহাসের বয়সও বাড়ে। বিউটি বোর্ডিং এই নামটি শুধু একটি ঠিকানা না, এটি বাংলার আত্মার ভিতরের গলি। হয়তো আজ আর এখানে কবি আসেন না প্রতিদিন, তবু বাতাসে আজও আল মাহমুদের সুর বাজে, ছায়ায় আজও জসিমউদ্দিনের নিঃশব্দ কাব্য ঘুরে। তবু আমাদের প্রত্যাশা এই বিউটি বোর্ডিং টিকে থাকুক ইতিহাসের জীবন্ত দলিল হয়ে, আর আমরা ফিরে ফিরে আসি শুধু খেতে নয়, একটু সময়কে ছুঁয়ে দেখার জন্য। দর্শক বন্ধুরা, সময় হলো বিদায় বলার। চ্যানেলটি ভালো লাগলে টুকুস করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটি ভালো লাগলে কুটুস করে একটি লাইক দিয়ে দিন। আপনাদের যে কোনো মতামত অবশ্যই আমাকে জানান, তাই কমেন্টে ঝটপট আপনাদের মন্তব্যটি কুটকুট করে লিখে ফেলুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।